তো হোপফুলি এটা রেসপন্ড করো। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার। স্ক্রিনটা বড় হলো হ্যাঁ দেখতে স্যার। পেলে? হ্যাঁ স্যার। আর স্ক্রিনটা মুভ করছে এটাও দেখতে পাচ্ছ, তাই তো এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ওকে। সো ভেরি ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট টপিক। হয়তো এর পরেও একটা জুম মিটিং লাগবে আজ, মানে এটার পরে কমপ্লিট করতে, কারণ এগুলো তো রেকর্ডিং 35 to 40 মিনিটসই হয়। হ্যাঁ। তো ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তার কারণ হচ্ছে যে আমরা বেসিক ফ্লুরোসেন্স ব্যাপারটাকে কিন্তু বুঝি, যার জন্য ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি বোঝাটা আমাদের জন্য খুব একটা যে ট্রাবলসাম হবে এরকম কিন্তু নয়। ঠিক আছে। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিতে তাহলে প্রথম কথা হচ্ছে যে এর একটু যদি আমরা হিস্টোরিক্যালি দেখি। দেখো, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে একটা এক্সাইটেশন ফিল্টার, আরেকটা হচ্ছে কি একটা এমিশন ফিল্টার। এই দুটো জিনিস যদি এক্সিস্ট করে তাহলে কিন্তু যে কোনো ফ্লুরোসেন্সই কাজ করতে পারে। তোমরা রামান স্পেকট্রোস্কোপি আশা করি পড়েছো, এবং তোমাদের একটা জিনিস সম্পর্কে আইডিয়া আছে, সেটা হচ্ছে স্টোকস শিফট আর অ্যান্টি স্টোকস শিফট। কেউ আমাকে বলবে যে এই জিনিসগুলো কি? এনি আইডিয়া? স্টোকস শিফট আর অ্যান্টি স্টোকস শিফট, বায়োফিজিক্স, রামান স্পেকট্রোস্কোপি। ওকে। সো আমরা জানি যে স্টোকস, বেশি সময় নষ্ট করব না কারণ রেকর্ডিং এর একটা ইয়ে চলছে। স্টোকস শিফট মানে হচ্ছে গিয়ে যখন যে ওয়েভলেংথের লাইট দিয়ে আমরা এক্সাইট করছি তার থেকে কম, এই বেশি ওয়েভলেংথের লাইট এমিট হচ্ছে। এটা একটা খুব সাধারণ ফেনোমেনন। কারণ আমরা জানি যে যখন লাইট স্ট্রাইক করছে ফোটন, কিছুটা এনার্জি লস হয়। কিভাবে এনার্জি লস হয় আমরা দেখবো। ফলে যে ওয়েভলেংথের লাইট এমিট হবে সেই ওয়েভলেংথটা কিন্তু একটু বেশি হবে, মানে এনার্জি কম হবে। ওয়েভলেংথ বেশি হলে এনার্জি কম, ফ্রিকোয়েন্সি কম। এই ব্যাপারটা আমাদের মাথায় থাকবে। এবার কোথা থেকে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা কি? স্যার জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, উনি কিন্তু এই ফ্লুরোসেন্স ব্যাপারটা অবজার্ভ করেছিলেন। অবশ্যই আমরা যদি দেখি স্পেকট্রোস্কোপি, আমরা যতগুলো মোটামুটি, হ্যাঁ, আমরা যতগুলো আহ, আবিষ্কার দেখব, ইনিশিয়ালি প্রত্যেকটাতেই সোর্স অফ লাইট ছিল গিয়ে হচ্ছে সানলাইট। ঠিক আছে। তো উনি কি করছিলেন? উনি একদিন জানলার ধারে বসে ওয়াইন খাচ্ছিলেন। এই জানলার ধারে বসে মদ্যপান করার সময় কি হয়েছে, না ওনার পার্পেল গ্লাস উইন্ডো ছিল। ঠিক আছে, পার্পেল কালারের গ্লাস উইন্ডো, এটা আমারও পুরোনো বাড়িতে একটা ছিল। এটা একটা এমন কিছু। আবার কে চ্যাটে কে কি বলছে রে ভাই? ধুর। হ্যাঁ। এই অডিও প্রবলেম সবার হচ্ছে? না স্যার, আমার ঠিকঠাকই না আসছে। স্যার। মৌলি, আমার মনে হচ্ছে তোমার কোনো ইয়ে হচ্ছে, তোমার কোনো মানে আহ, কি বলবো, যে তোমার নেটওয়ার্কের কোনো ইস্যু। বাকি সবার কারো কি অডিওর ইস্যু হচ্ছে? ইয়ে, নির্মাল্য, বিশ্বরূপ। না স্যার, ঠিকই আছে। তাহলে আমি পাখাটা বন্ধ করি। পাখাটা বন্ধ করলে হয়তো আরেকটু ক্লিয়ার আসবে। দেখা যাক। এবার আরো ক্লিয়ার আসা উচিত কারণ আমি ফ্যানটা অফ করলাম। শুধু এসিটাতেই, এসির তো আওয়াজ হচ্ছে না তেমন। যাই হোক। তো আমরা যদি এখানে দেখি এই পার্পল গ্লাস উইন্ডো দিয়ে, হ্যাঁ, সানলাইট ঢুকলো। এই যে পার্পল গ্লাস উইন্ডো দিয়ে সানলাইট ঢোকা, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তোমার একটা এক্সাইটেশন ফিল্টার, এবং তারপর কি কুইনাইন ওয়াটারের একটা বটল রাখা ছিল বা ফ্লাস্ক রাখা ছিল, যাতে সানলাইটটা বেরোলো এবং ওনার ওয়াইনের যার থ্রু দিয়ে সানলাইটটা গেল। তাহলে এখানে এক্সাইটেশন ফিল্টার হচ্ছে গিয়ে পার্পেল গ্লাস উইন্ডো, যার ধারে বসে উনি মদ্যপান করছিলেন, এবং সেখানে কুইনাইন ওয়াটারের একটা বটল রাখা ছিল। সেই কুইনাইন ওয়াটারটা হচ্ছে গিয়ে স্যাম্পল। ঠিক আছে। এবং এই কুইনাইন ওয়াটারটা হচ্ছে স্যাম্পল। তো এই দেখো এখন সব জয়েন করছে, আমার কেটে যাচ্ছে তালটা। ঠিক আছে, এই কুইনাইন ওয়াটারটা হচ্ছে স্যাম্পল। ফলে এখন কি হলো,
এই কুইনাইন ওয়াটারটা স্যাম্পল হলে তারপরে কুইনাইন ওয়াটার দিয়ে লাইটটা সানলাইটটা পাস করার পরে ওনার ওয়াইন গ্লাস যাতে হোয়াইট ওয়াইন ছিল সেখান দিয়ে কিন্তু কি হলো, যে আমার ফার্দার ওই লাইটটা পাস করলো। তাহলে এই যে স্যাম্পলটা হচ্ছে গিয়ে কুইনাইন ওয়াটার, কারণ আমরা জানি যে কুইনাইন সালফেট সেটার কোয়ান্টাম ইল্ড খুব ভালো, একটা খুব ভালো ফ্লুরোফোর, এবং হোয়াইট ওয়াইন গ্লাস দিয়ে যেই লাইটটা পাস করলো সেটা হচ্ছে গিয়ে আমাদের এমিশন ফিল্টার। এইভাবে উনি কিন্তু অবজার্ভ করলেন গিয়ে হচ্ছে কি না ব্লু ফ্লুরোসেন্স। ঠিক আছে, ওইভাবে অবজার্ভ করলেন গিয়ে কি না ব্লু ফ্লুরোসেন্স, মানে বেসিক্যালি এখানে লাইট ফিল্টারিং এবিলিটি কার আছে, পার্পল গ্লাস উইন্ডোর এক্সাইটেশন ফিল্টার, আর গ্লাস অফ হোয়াইট ওয়াইন সেটা হচ্ছে গিয়ে এমিশন ফিল্টার। ঠিক আছে, এই দুটো কি হচ্ছে না ব্লু লাইটটা উনি কেন অবজার্ভ করলেন, কারণ যে পার্পল লাইটটা ঢুকছিল তোমার উইন্ডো দিয়ে, মানে আহ সেই লাইটটাকে কি করলো, যে যে আমার ওয়াইন যে গ্লাসটা ছিল, এই দেখো এত সব এখন জয়েন করলে কেটে যাচ্ছে না তালটা, হোয়াইট ওয়াইন যে গ্লাসটা ছিল সেটাকে কিন্তু ফিল্টার আউট করে দিল। ঠিক আছে, সেটাকে কিন্তু ফিল্টার আউট করে দিল। তাহলে যে আমার ব্লু লাইট যেটা এমিট করছে গিয়ে হচ্ছে আমার কুইনাইন ওয়াটারটা, সেই ব্লু লাইটটাকেই আমি শুধু দেখতে পাচ্ছি আফটার ইট পাসেস থ্রু দ্য হোয়াইট ওয়াইন গ্লাস, বিকজ দ্য পার্পল লাইট is actually eliminated by the emission filter, that is the glass of wine containing white wine. ঠিক আছে, সো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু কাজ করলো। হ্যাঁ, এখানে তোমরা দেখো যে Stokes observed blue light because it travels through the glass of white wine, which filter out the purple light from the window, leaving only the blue light emitted by the quinine. Stoke observation also exemplified the fluorescence of the principle of fluorescence microscope. ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস যদি আমরা দেখি, যে উইদাউট লাইট ফিল্টারিং এবিলিটিস অফ পার্পল গ্লাস উইন্ডো অ্যান্ড দ্য গ্লাস অফ হোয়াইট ওয়াইন, স্টোক শুড নট হ্যাভ বিন এবল টু অবজার্ভ এনি ফ্লুরোসেন্স অ্যাট অল। ঠিক আছে, এবার আমরা একটু বেসিক একটা প্রিন্সিপালে চলে যাই, এই জিনিসটা আমরা দেখি। ঠিক আছে, আমি একটু বড়ও করে দিচ্ছি এটাকে। আই হোপ যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং এই ব্যাপারটা তোমরা জানো, কিন্তু আজকে একটু আমরা ডিটেলসে দেখবো। এটা হচ্ছে জিএফপি বা গ্রিন ফ্লুরোসেন্স প্রোটিন। ঠিক আছে, যেটা একটা জেলি ফিশের থেকে কিন্তু পাওয়া গেছে, সেই জেলি ফিশের ছবিটাও একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো দিস ইজ দ্য পিকচার অফ দ্য জেলিফিশ। ঠিক আছে, এই জেলিফিশটার নাম হচ্ছে গিয়ে অ্যাইকুরিয়া ভিক্টোরিয়া। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমরা গ্রিন ফ্লুরোসেন্স প্রোটিন পেয়েছি। এবার এই গ্রিন ফ্লুরোসেন্স প্রোটিন তোমাদের একটা বুঝতে হবে, এর এরকম একটা বিটা ব্যারেল স্ট্রাকচার আছে। লেট মি শো ইউ দিস। ইট হ্যাজ গট আ বিটা ব্যারেল স্ট্রাকচার লাইক দিস। যখন এই প্রোটিনটা পুরো ম্যাচিওর্ড হয়ে যায়, হ্যাঁ আমি খুব একটা স্ট্রাকচারাল ডিটেলসে ঢুকছি না, তখন কি এটা টাইরোসিন 66 যে রেসিডিউসটা আছে, ওখানে একটা ট্রাইপেপটাইডের ব্যাপার আছে, ওটা বাদ দাও। এ এক্সাইটেড হচ্ছে গিয়ে 488 ন্যানোমিটারে। এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, স্যার টাইরোসিনের এক্সাইটমেন্ট তো আপনার 277 278 হয় না, দিস ইজ আ modified tyrosine residues at the 66 position, মানে 66তম অ্যামিনো অ্যাসিড অফ দ্য প্রোটিন। তা এ যেই এক্সাইটেড হচ্ছে, অবভিয়াসলি একটা হায়ার ওয়েভলেংথ ইট উইল এমিট। তো ও 507 ন্যানোমিটারে এমিট করছে। 507 ন্যানোমিটার করসপন্ডস টু গ্রিন কালার। ঠিক আছে, তা এইটা হচ্ছে গ্রিন ফ্লুরোসেন্স প্রোটিনের এমিশন। মানে এখানে যদি আমরা সিম্পল বুঝতে চাই, একেবারে নভিসদের, যার থেকে তোমরা অনেক বেশি বোঝো, সেটা হচ্ছে 488 ন্যানোমিটারের লাইট এসে পড়লো, একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে হায়ার স্টেটে গেল, নিয়ে হায়ার স্টেট থেকে আবার যখন ও গ্রাউন্ড স্টেটে আসছে, মানে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসছে, অবভিয়াসলি 507 ন্যানোমিটারের লাইট ও আর কি রিলিজ করছে। কেন না, কিছু নন রেডিয়েটিভ এনার্জি ডিসিপিশন প্রসেসও আছে। মাইন্ড দিস ওয়ার্ড, এটাকে আমি আবার রিপিট করব, নন রেডিয়েটিভ এনার্জি ডিসিপিশন প্রসেস। কিরকম
না, আমরা আবার একটু চলে যাই। তাহলে বোঝা গেল তো এই জিনিসটা, এইটা কিন্তু আমি বারবার তোমাদের বলছি যে এটা একটা জিএফপি স্ট্রাকচার। এবং এখানে কিন্তু ওইভাবে তোমার মানে টাইরোসিন সবসময়ই যে 277এই ও এক্সাইটেশন ওয়েভলেংথ ওর, এটা কিন্তু না, এবং এমিশনটা 304 বা 305এই নয়। ঠিক আছে, এখানে এটা বুঝতে হবে। হ্যাঁ, যে দ্য ম্যাচিওর ফ্লুরোফোর, মানে এটা জিএফপির কথা বলা হচ্ছে, protrudes into the cavity of this beta barrel after translation of the protein. The fluorophore is spontaneously formed by modifying structure of a tripeptide, এই যে বলছিলাম, সেন্টার্ড অন টাইরোসিন 66। তো ওই রেসিডিউটার মডিফিকেশন, মানে বেসিক ব্যাপার হচ্ছে ফ্লুরোফোরের মডিফিকেশন কিন্তু এইভাবে হতেই পারে যাতে কিন্তু ওর এক্সাইটেশন এবং এমিশন ওয়েভলেংথ চেঞ্জ হয়ে যাবে। মানে আমরা যদি দেখি, আমরা ব্রোমোক্রেসল গ্রিন দিয়ে এতদিন কিন্তু বিভিন্ন ধরনের অ্যাবজর্পশন ল্যাম্বার্ট বিয়ার্স ল করে গেছি, এইটা ধরে নিয়ে যে 615 ন্যানোমিটার হচ্ছে গিয়ে ব্রোমোক্রেসল গ্রিনে অ্যাবজর্পশন ম্যাক্সিমাম, বাট দ্যাট ইজ জাস্ট ওয়ান অ্যাবজর্পশন ম্যাক্সিমাম। ওর কিন্তু আরো একাধিক অ্যাবজর্পশন ম্যাক্সিমাম আছে। তো এখানেও টাইরোসিনের ক্ষেত্রে যেহেতু একটা মডিফিকেশন হচ্ছে, ও অবশ্যই 277-এও হয়তো অবজার্ভ করবে, কিন্তু ও 488-তেও অ্যাবজর্ব করার প্রবণতা আছে। আচ্ছা, এইবার এই জায়গাটায় আমরা একটু দেখি, তোমরা সবাই বলবে যে স্যার এটা তো আমরা খুব বেশি ভালো করে জানি, এটা হচ্ছে জ্যাবলনস্কি ডায়াগ্রাম। একটু আমি ডিটেলসে যাই। এখানে জ্যাবলনস্কি ডায়াগ্রামে, সেটা হচ্ছে গিয়ে, জ্যাবলনস্কি ডায়াগ্রামে আমরা কয়েকটা জিনিস একটু দেখি। এইখানে দেখো, খুব মন দিয়ে বোঝো জিনিসটা। যখন ও গ্রাউন্ড স্টেট থেকে, হ্যাঁ, এক্সাইটেড স্টেটে যাচ্ছে, যখন ও গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, দুটো সিংলেট স্টেট দেখানো হয়েছে, S2 আর S1। তাহলে ও গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে গেল। এই প্রসেসটা হচ্ছে অ্যাবজর্পশন। এটা হচ্ছে 10⁻⁻15 সেকেন্ডসে এই জিনিসটা ঘটে। ঠিক আছে, 10⁻⁻15 সেকেন্ডসে এই জিনিসটা ঘটে। এবার এই অ্যাবজর্পশনের পর তোমরা প্রশ্ন করতেই পারো যে এটা জিএফপির ক্ষেত্রে দেখানো আছে, সেটা হচ্ছে গিয়ে যে 488 ন্যানোমিটারে হচ্ছে ওর এক্সাইটেশন বা অ্যাবজর্পশন। ঠিক আছে, এবং 507-তে হচ্ছে গিয়ে ওর এমিশন। সো দেয়ার ইজ আ স্টোকস শিফট, মানে কিছুটা এনার্জি ও লুজ করেছে, যার জন্য হায়ার ওয়েভলেংথে এমিট হচ্ছে। ওয়াই দিস স্টোকস শিফট? তার কারণ হচ্ছে নন রেডিয়েটিভ, মানে যেখানে কোনো রেডিয়েশন এমিট হচ্ছে না। ঠিক আছে, নন রেডিয়েটিভ এনার্জি ডিসিপেশনও হচ্ছে। কিভাবে? দুভাবে হয়। একটা হচ্ছে গিয়ে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন, মানে একটা হায়ার ভাইব্রেশনাল লেভেলের থেকে ও আশেপাশের মলিকিউলকে এনার্জি দিয়ে দিল, এবং লোয়ার এনার্জি স্টেটে চলে গেল, ফ্লুরোসেন্সের ক্ষেত্রে লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেলে চলে গেল। ঠিক আছে, এখানেও তাই হচ্ছে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন, মানে এই যে মলিকিউলটা এখানে গেছে, হ্যাঁ, এখান থেকে কি হলো, এখান থেকে ভাইব্রেশনাল রিল্যাক্সেশনের মাধ্যমে ও লোয়েস্ট ভাইব্রেশনাল এনার্জি লেভেলে চলে এলো। কোনো এনার্জি কিন্তু ও, কোনো রেডিয়েশন কিন্তু ও এমিট করেনি, সো দিস ইজ নন রেডিয়েটিভ। ঠিক আছে, সো দিস ইজ ভাইব্রেশনাল রিল্যাক্সেশন ইজ একটা। আরেকটা হচ্ছে গিয়ে ইন্টারনাল কনভার্সন, মানে সিংলেট স্টেট S2 আছে, সিংলেট স্টেট S1 আছে, দুটোই কিন্তু এক্সাইটেড স্টেট। ঠিক আছে, তাহলে সিংলেট স্টেট S2 থেকে সিংলেট স্টেট S1 এও চলে এলো, এই জিনিসটা দিস ইজ নোন অ্যাজ ইন্টারনাল কনভার্সন। আমি যখন তোমাদের এই ইয়েটা দেবো, পিডিএফটা দেবো, এর মধ্যে পুরো জিনিসটাই লেখা আছে। দিস ইজ নোন অ্যাজ ইন্টারনাল কনভার্সন। এগুলো কিন্তু এমএসসি পড়া, এন্ট্রান্স দেয়া ইত্যাদির জন্য অসম্ভব জরুরি। এই ইন্টারনাল কনভার্সন হচ্ছে আরেকটা নন রেডিয়েটিভ মেথড, যার মাধ্যমে কি হচ্ছে, যে নাও এনার্জি রিলিজ করছে। তাহলে এইখানে লোয়েস্ট ভাইব্রেশনাল লেভেল থেকে ও কি হলো, যে সিংলেট স্টেটে চলে এলো। সিংলেট স্টেটে ফার্দার ভাইব্রেশনাল রিল্যাক্সেশন হয়ে ও এই জায়গায় আসবে। এই যে নন রেডিয়েটিভ প্রসেস গুলো, ভাইব্রেশনাল রিল্যাক্সেশন এবং ইন্টারনাল কনভার্সন, এর টাইম স্কেল হচ্ছে 10⁻⁻12 সেকেন্ডস, মানে পিকো সেকেন্ডস। এর আগে অ্যাবজর্পশনের টাইম স্কেল ছিল গিয়ে হচ্ছে
10⁻−15 সেকেন্ডস, মানে ফেমটো সেকেন্ডস। এবার ফেমটো সেকেন্ডস -15 সেকেন্ডস কিন্তু আমাদের যে নর্মাল সেলে রিয়াকশন ইত্যাদি হচ্ছে সেলের মধ্যে, ঠিক আছে, বায়োকেমিক্যাল রিয়াকশনস হচ্ছে, ট্রানজিশন স্টেটস তৈরি হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু 10⁻−15 সেকেন্ডস এর রেঞ্জে হয় না। দ্যাট ইজ ভেরি ভেরি লেস। এগুলো 10⁻−9 টু -6 এইরকম জায়গায়, মানে ন্যানো সেকেন্ডস, মাইক্রো সেকেন্ডস টু ন্যানো সেকেন্ডস, ম্যাক্সিমাম পিকো সেকেন্ডস, তাও হয় না, ন্যানো সেকেন্ডস রেঞ্জেই হয়, মাইক্রো সেকেন্ডস টু ন্যানো সেকেন্ডস। ফলে ফেমটো সেকেন্ডের একটা ফেনোমেনন দিয়ে এটাকে মাপাটা কিন্তু খুব কঠিন। মানে তোমরা যদি কেউ জমি মাপা দেখে থাকো, বিশাল বড় বড় টেপ দিয়ে জমি মাপা হয়। এবার সেই টেপ দিয়ে যদি বলা হয় যে কারুর একটা চুলের ডায়ামিটার মেপে দিতে, সেটা তো মাপা যাবে না। এটা হচ্ছে সেরকম ব্যাপার যে খুব হাই রেজলিউশন, অ্যাবজর্পশন ইজ আ ভেরি হাই রেজলিউশন প্রসেস। সেইটা দিয়ে মানে 10⁻−15 সেকেন্ডস এ যে জিনিসটা হচ্ছে, সেটা দিয়ে 10⁻−9 বা -6 সেকেন্ডস এর সেলুলার ফেনোমেননকে ডিটারমাইন করাটা কিন্তু খুব দরকার। নেক্সট হচ্ছে যে ঠিক আছে, এই ইন্টারনাল কনভার্সন কিংবা আমরা যদি দেখি যে ভাইব্রেশনাল রিল্যাক্সেশন 10⁻−12 সেকেন্ডস এ হচ্ছে, কিন্তু এগুলো নন রেডিয়েটিভ প্রসেসকে আমি স্কোর করব কি করে? জিনিসটা আমাকে তো একটা যে বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে বা ট্রানজিশন স্টেট হচ্ছে বা একটা পার্টিকুলার স্টেটে জাস্ট কি রকম স্ট্রাকচার ইত্যাদি চেঞ্জ হচ্ছে দেখার জন্য স্কোরও করতে হবে। এখানে তো কোনো রেডিয়েশন এমিট হচ্ছে না, তাহলে আমি স্কোরটা করবো কি করে? ফলে এটা স্কোর করা সম্ভব নয় কোনোভাবেই। তো এই প্রসেসটাকে আমরা ইউজ করতে পারছি না। কিন্তু তারপরে এই যে লোয়েস্ট ভাইব্রেশনাল স্টেটের থেকে যে তোমার গ্রাউন্ড স্টেটে যাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে ফ্লুরোসেন্স। এই ফেনোমেননটা একটা আইডিয়াল ফ্লুরোফোরের জন্য 10⁻−9 মানে ন্যানো সেকেন্ডসে হয়। ইট ক্যান এক্সটেন্ড আপ টু মাইক্রো সেকেন্ডস অলসো। ফলে এই যে পার্টিকুলার ফেনোমেননটা, এটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি সেলের মধ্যে জিনিসগুলোকে বা বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসেসেস স্টাডি করার জন্য, বা ম্যাক্রোমলিকিউলার কমপ্লেক্সেস কে স্টাডি করার জন্য, বা কোনো ট্রানজিশন স্টেট, বিভিন্ন স্টেটে একটা এনজাইম কিভাবে ফাংশন করছে ইত্যাদি স্টাডি করার জন্য। ঠিক আছে, আর এটা হচ্ছে স্টোকস শিফট, যেটা হচ্ছে এনার্জি লসটা দেখাচ্ছে। অ্যান্টি স্টোকস হলে কি হতো, যে তোমার যেটা এক্সাইটেশন ওয়েভলেংথ তার থেকে এমিশন ওয়েভলেংথ আরো কম হতো। তোমরা জিজ্ঞেস করবে কি করে স্যার কম হতো? হ্যাঁ, মানে কি করে, মানে ও যে এনার্জিটা পাচ্ছে তার থেকে বেশি এনার্জি কি করে ও লাইট ইয়ে করছে, মানে এমিট করছে। দ্যাট ইজ পসিবল, মানে দ্যাট ইজ ভেরি ভেরি রেয়ার। তোমরা এই পেপারটায় থ্রু আউটই পড়বে, প্রত্যেক জায়গায় লেখা আছে যে যেটা এক্সাইটেশন ওয়েভলেংথ এমিশন ওয়েভলেংথ কম হবে কারণ কিছুটা এনার্জি লস করবে। বাট এটার এক্সেপশনও আছে, দ্যাট ইজ ভেরি 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 রেয়ার, যে এক্সাইটেশন ওয়েভলেংথের থেকে এমিশন ওয়েভলেংথ কম মানে এনার্জি বেড়ে যাচ্ছে। এই অবধি যদি কারোর কোনো ডাউট থাকে এই জ্যাবলন্সকি ডায়াগ্রামটা বোঝা অবধি, তাহলে আমাকে বলো। ঠিক আছে, এখনই বলে দাও, না তার না হলে আমি এগোচ্ছি এবার। ওকে, সো নেক্সট থিং ইজ কোয়াইট ইজি। সেটা হচ্ছে যে এবার হচ্ছে আমরা দেখব যে এই ফ্লুরোসেন্স আমরা কিভাবে ইউজ করে থাকি। সো আমরা মেনলি যদি ন্যাচারাল ফ্লুরোফোর, আমরা জানি ইন্ট্রিনসিক ফ্লুরোফোর্স আছে, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, এক্সেট্রা। আমাদের ন্যাচারাল ফ্লুরোফোর্স প্রোটিনস আছে, যেমন হচ্ছে গ্রিন ফ্লুরোসেন্স প্রোটিন, ইয়েলো ফ্লুরোসেন্স প্রোটিন। এখন তোমরা এখানে এই ইয়েটাতে দেখতেও পাবে যে গ্রিন ফ্লুরোসেন্স প্রোটিন ইত্যাদির মধ্যে প্রচুর ধরনের মিউটেশন করা হচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি, যাতে ফ্লুরোসেন্সটা কিন্তু আহ খুব সুন্দরভাবে পাওয়া যায়। ঠিক আছে, এই জায়গায় হুম from 1990s onwards, amino acid sequence and structure of wild type GFP, green fluorescence protein, have been mutated to create fluorescence protein of greater stability and brightness as well as suit for different colors। ঠিক আছে, এইটা করা হয়েছে। হ্যাঁ, মানে এমন ভাবে মিউটেশন করা হয়েছে যাতে স্টেবিলিটি এবং ব্রাইটনেস দুটোই বাড়ে। হ্যাঁ, এদের কিন্তু একাধিক অ্যাপ্লিকেশন আছে। একাধিক অ্যাপ্লিকেশন মানে যেখান দিয়ে আমরা
আজকের ইয়েটা শুরু করেছিলাম এবং এই কোয়েশ্চেনটা আমি তোমাদের সঙ্গে রাখলাম। ঠিক আছে, যে বিভিন্ন আহ অর্গানেলকে ট্র্যাক করা, ঠিক আছে, বা সেলের মধ্যে ম্যাক্রোমলিকিউলার ডায়নামিক্স বা মুভমেন্টকে ট্র্যাক করা, এগুলো কিন্তু সব জিএফপি দিয়ে খুব সুন্দর করা যায়। এটা কিন্তু রিপোর্টার হিসেবে খুব ভালো কাজ করে। বা অন্য প্রোটিনের সাথে এটাকে যদি আমি ফিউজ করে দিই আমার প্রোটিন অফ ইন্টারেস্টের সাথে, তাহলে আমার প্রোটিন অফ ইন্টারেস্টটা সেলের মধ্যে কোথায় লোকালাইজ করছে সেটা কিন্তু খুব সুন্দর বোঝা যায়। এই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই একটা ছবি তোমাদের দেখাচ্ছি, তোমাদের বলতে হবে যে এটা কোন অর্গানেল বা কিসের ছবি এক্স্যাক্টলি। ঠিক আছে, এটা তোমরা পরে ভেবে বলো, বা এই পিডিএফটাও পাবে, সেখানেও তোমরা বলতে পারো। ঠিক আছে, এখানে দেখো, আহ জিএফপি অ্যাক্টিন স্টেন, মানে অন্য প্রোটিনের সঙ্গে কিন্তু আমরা জিএফপি কে ফিউজ করে সেই প্রোটিনের লোকালাইজেশন উইদিন দ্য সেল স্টাডি করতে পারি। এবং শুধু জিএফপি তা নয়, বিভিন্ন অর্গানিক ডাইস কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জ্যান্থিন অ্যান্ড সায়ানিন বেস ডাইস কিন্তু প্রচুর ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন অর্গানেল ট্র্যাকার্স, যেমনি মাইটোকন্ড্রিয়াকে ট্র্যাক করার জন্য লাইসো ট্র্যাকার ড্রাই, বা ডিএনএ কে ট্র্যাক করার জন্য আমরা জানি ড্যাপি। ইথিডিয়াম ব্রোমাইড তো তোমরা ইউজ করেছো, ইথিডিয়াম ব্রোমাইডের সাথে সাথে ড্যাপি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ডাই ডিএনএ কে ট্র্যাক করার জন্য। ঠিক আছে, এবং এর পরের যেটা, যেটা 1941-এ আবিষ্কার হলো, প্রায় একটা রেভলিউশনারি প্রসেস, সেটা হচ্ছে গিয়ে যে তোমার ইমিউনোফ্লুরোসেন্স, মানে এখানে অ্যান্টিবডির সাথে এবার বিভিন্ন ছোট ছোট অর্গানিক ডাইসকে, ফ্লুরোসেন্ট ডাইসকে ট্যাগ করে দেয়া হলো, যাতে কিন্তু আমরা আমাদের প্রোটিন অফ ইন্টারেস্টের লোকেশনটা খুব স্পেসিফিক্যালি বুঝতে পারি। কেন? না, অ্যান্টিবডি স্পেসিফিক্যালি আমাদের প্রোটিন অফ ইন্টারেস্টের সাথেই বাইন্ড করবে। তোমরা প্রত্যেকেই এই ছবিটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, অ্যান্টিবডি আমাদের প্রোটিন অফ ইন্টারেস্টে এই এই যেটা হচ্ছে, এটাকে কি কালার বলবে জানি না, মেরুন বলি আমি। এটা প্রোটিন অফ ইন্টারেস্ট অ্যান্টিজেনটা, তার সঙ্গে অ্যান্টিবডি বাইন্ড করছে, এবং অ্যান্টিবডির সঙ্গে কিন্তু আমার স্মল অর্গানিক ফ্লুরোসেন্ট ডাইজ রয়েছে। ঠিক আছে, এখানে আমরা ডাইরেক্ট ফ্লুরোসেন্স স্টাডি করতে পারি। ইমিউনোফ্লুরোসেন্স দু ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স, যেখানে হচ্ছে গিয়ে যে তোমার প্রাইমারি অ্যান্টিবডির সাথেই কিন্তু আমাদের ডাইটা লিঙ্ক রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে, ক্রস রিঅ্যাক্টিভিটির চান্স অনেক কম হবে, কিন্তু আমাদের সিগন্যালটা উইক হবে, যার জন্য ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্সও ইউজ করা যায়, যেখানে আমাদের অ্যান্টিজেনের সঙ্গে আমাদের প্রাইমারি অ্যান্টিবডি বাইন্ড করছে, কিন্তু ডাইটা লিঙ্ক রয়েছে গিয়ে হচ্ছে সেকেন্ডারি অ্যান্টিবডির সাথে, অর্গানিক ডাইটা ফ্লুরোফোরটা। ফলে কি হচ্ছে, অনেকগুলো সেকেন্ডারি অ্যান্টিবডি এসে প্রাইমারি অ্যান্টিবডির সাথে বাইন্ড করছে, ফলে আমরা সিগন্যালটা অনেক স্ট্রং পাবো। কারণ এখানে যেহেতু একটা ফ্লুরোফোরের সিগন্যাল পাচ্ছিলাম, এখানে এই সেম কেসে তিনটে ফ্লুরোফোরের সিগন্যাল পাচ্ছি। বাট যেহেতু প্রসেসটা আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের প্রাইমারি অ্যান্টিবডি সেকেন্ডারি অ্যান্টিবডি দুটো দিয়েই ইনকিউবেট করাতে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আরেকটা ব্যাপারও হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ক্রস রিঅ্যাক্টিভিটির একটা কিন্তু চান্স থেকে যাচ্ছে। তো এইটা হচ্ছে ইমিউনোফ্লুরোসেন্স টেকনিক, যেটা রেভলিউশনাইজ করে দিয়েছে এখন কিন্তু নট অনলি বায়োমেডিক্যাল ডায়াগনস্টিক টেকনিক্স কে, বাট বিভিন্ন বায়োকেমিস্ট্রি রিসার্চ কেও কিন্তু রেভলিউশনাইজ করে দিয়েছে। ঠিক আছে, যেহেতু আমরা স্পেসিফিক্যালি একটা প্রোটিনের লোকেশন কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, এবং এটার উপর একটা অন্য ক্লাস নিতে হবে, যে প্রোটিনের এক্সাক্ট লোকেশনের উপর কি করে সেলের ওয়েলবিং বা ডিজিজ স্টেট বা নর্মাল স্টেট ইত্যাদি ডিপেন্ড করে। ঠিক আছে, এখনো অবধি যা বললাম তার উপর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলো, আদারওয়াইজ আই মুভ টু দ্য নেক্সট পোর্শন। ওয়েল, ইন দ্যাট কেস আমি ধরে নিচ্ছি কোনো ডাউট নেই। তো আমরা নেক্সট পোর্শনে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে যে খুব একটা ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে একটা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ। ঠিক আছে, আমরা ওই শুরু করেছিলাম এক্সাম্পল দিয়ে, যেখানে প্রথমে ছিল গিয়ে হচ্ছে একটা লাইট সোর্স। দেখো, লাইট সোর্স ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপির ক্ষেত্রে কিন্তু খুব একটা চিন্তার কিছু নয়, মেনলি ভিজিবল রেঞ্জের লাইট হলেই চলে।
ফলে যে কোনো তুমি টাংস্টেন সোর্স বা যা কিছু তুমি ব্যবহার করতে পারো। হ্যাঁ, যদি ইউভি এক্সাইটেশন থাকে তাহলে একটা ইউভি সোর্স ব্যবহার করতে হবে। ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি এমন একটা কিছু জিনিস নয় লাইক এক্স রে ক্রিস্টালোগ্রাফি আর যার জন্য কোনো স্পেশাল লাইট সোর্স লাগে। দ্যাট ইজ নট অ্যাট অল রিকোয়ার্ড ফর ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ। তারপর ওখানে পার্পল গ্লাস উইন্ডো ছিল। এখানে কিন্তু আমাদের রয়েছে এক্সাইটেশন ফিল্টার। শোনো, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট অফ আ ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ ইজ দিস ফিল্টার কিউব। ঠিক আছে, আমি তোমাদের পুরো ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের ডায়াগ্রামটা, হ্যাঁ, এখানে একটু এইভাবে দেখাচ্ছি। বলে আর 10 মিনিটস আছে, ঠিক আছে, আছে তো আছে, না হলে পরে যাব। তাড়াতাড়ি বলে দিই 10 মিনিটসে। আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি একটা ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপের কিন্তু ডায়াগ্রাম। এখানে কি হচ্ছে, ফিল্টার কিউব। ফিল্টার কিউবে কি কি থাকছে? একটা এক্সাইটেশন ফিল্টার থাকছে, ডাইক্রোইক মিরর থাকছে, এমিশন ফিল্টার থাকছে। খুব মন দিয়ে বোঝো। সেটা হচ্ছে যে লাইট সোর্স থেকে লাইটটা বেরোচ্ছে, এক্সাইটেশন ফিল্টার কি করছে? এটা হচ্ছে একটা ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার মানে কি? একটা পার্টিকুলার রেঞ্জ অফ ওয়েভলেংথের লাইটকেই এ পাস করতে দেবে। ব্যান্ড অফ ওয়েভলেংথ বা রেঞ্জ অফ ওয়েভলেংথের লাইটকে পাস করতে দেবে। সেটা হচ্ছে আমাদের এক্সাইটেশন ওয়েভলেংথ। ওকে। তো আমরা যেটা দেখলাম যে ফর জিএফপি ইট শুড বি 488 and around that. Then in the filter cube, the next thing is the dichroic mirror. এই ডাইক্রোইক মিররের কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা একটু বুঝতে হবে। এটার হচ্ছে 45 ডিগ্রিজ অ্যাঙ্গেল থাকে টু দ্য লাইট সোর্স এক্সাইটেশন ফিল্টার, এবং 45 ডিগ্রিজ অ্যাঙ্গেলে থাকবে টু দ্য স্যাম্পল। এর কাজ কি? না, এই যে এক্সাইটেশন যে ওয়েভ লেন্থের লাইটটা, সেটাকে স্যাম্পেলে ডিরেক্ট করবে, এবং সেইটাকে কন্ডেন্স করে স্যাম্পেলে ফেলার কাজ হচ্ছে গিয়ে অবজেক্টিভ লেন্সে। প্লাস যদি ওয়াইল্ড ফিল্ড মাইক্রোস্কোপি আমরা দেখি, হ্যাঁ, ওয়াইল্ড ফিল্ড ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ, সেক্ষেত্রে ম্যাগনিফাইও কিন্তু করার কাজটা হচ্ছে অবজেক্টিভের। যাই হোক, তাতে আপাতত আসছি না। নেক্সট অবজেক্টিভের কাজ কি? এবার এই স্যাম্পেলটার থেকে যে লাইটটা এমিট হলো, ফ্লুরোসেন্সটা, সেটাকে এই অবজেক্টিভ লেন্স আবার ডাইক্রোইক মিররে পাস করবে। এই ডাইক্রোইক মিররের এমন স্পেকট্রাল প্রপার্টিজ আছে যে সে এমিটেড লাইটটাকেও কিন্তু পাস করতে দেবে। অবভিয়াসলি দ্য এমিটেড লাইট উইথ আ হায়ার ওয়েভলেংথ। ঠিক আছে। তো এই ডাইক্রোইক মিরর এমন এর স্পেকট্রাল প্রপার্টিজ আছে, এক্সাইটেশন লাইটটাকে ফোকাস করলো স্যাম্পলের ওপর থ্রু অবজেক্টিভ, যেটা লাইটটাকে কন্ডেন্স করলো এবং ম্যাগনিফাই করার চেষ্টা করলো, প্লাস অবজেক্টিভটা এমিটেড লাইটটাকে কালেক্ট করলো। এবং এই ডাইক্রোইক মিরর, ঠিক আছে, এই ডাইক্রোইক মিরর, হ্যাঁ, কিন্তু এমিটেড যে লাইটটা আছে, সেই এমিটেড লাইটটাকে পাস করবে। এই যে এক্সাইটেটরি ওয়েভলেংথের লাইট, সেটাকে কিন্তু ও এমিশন ফিল্টারে কোনোভাবে ডাইরেক্ট করবে না, বা যে আউটসাইড ফ্লুরোসেন্স সেটাকেও ডাইরেক্ট করবে না। সো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখো, while the while reflecting the excitatory toward the sample, spectral characteristics of the dichroic mirror are such that longer wavelength emitted light is transmitted through the filter to the detector. Therefore, dichroic mirror also needs to match the excitation and emission spectra. Stokes shift of the chosen fluorophore for optimal imaging. তার মানে হচ্ছে যে এটা কিন্তু স্পেকট্রাল ক্যারেক্টারিস্টিক্সই এমন যে এমিটেড লাইট অফ হায়ার ওয়েভলেংথ সেটাকেই শুধু এমিশন ফিল্টারে পাস করবে। এবার এই এমিশন ফিল্টার, দ্য থার্ড পার্ট অফ দ্য ফিল্টার কিউব, এ কি করছে? না, এই যে এমিশন স্পেকট্রাটা আছে, এমিশন যে ওয়েভলেংথটা ফ্লুরোসেন্সের, যদিও ডাইক্রোইক মিরর কি এক্সাইটেশন ওয়েভলেংথটাকে প্রিভেন্ট করেছে, কিছু আউটসাইড নয়েজ ফ্লুরোসেন্সকেও প্রিভেন্ট করেছে, তাও এই এমিশন ফিল্টারটা একটা লং পাস ফিল্টার। লং পাস ফিল্টার মানে কি? এ হায়ার ওয়েভলেংথ বা লঙ্গার ওয়েভলেংথ কম্পেয়ার টু দা এক্সাইটেশন ফিল্টার, সেই লাইটকে পাস করতে দেবে। প্লাস এটা একটা ব্যান্ড পাস ফিল্টার, মানে একটা রেঞ্জ অফ ওয়েভলেংথকেই পাস করতে দেবে। ঠিক আছে। এটা একটা
বোঝাই যাচ্ছে তোমার লং পাস ফিল্টার কাম একটা ব্যান্ড পাস ফিল্টার। ঠিক আছে, একটা হায়ার ওয়েভলেন্থের লাইটকে পাস করতে দেবে, প্লাস একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইটকে পাস করতে দেবে, যেটা ডিটেক্টরের কাছে যাবে এবং ডিটেক্টর ডিটেক্ট করবে। লাস্ট যে জিনিসটা আমি বলবো, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? দিস ইজ ফর আ সিঙ্গেল ফ্লুরোফোর, কিন্তু তোমার একটা পার্টিকুলার, যখন তুমি সেলুলার ইমেজিং করছো, হ্যাঁ, তখন তো তুমি আলাদা আলাদা ইউজ করতে পারো। ধরো তুমি ডিএনএ কে স্টেন করলে ড্যাপি দিয়ে, আর প্রোটিনকে স্টেন করলে সে হচ্ছে গিয়ে ওয়াইএফপি দিয়ে। তুমি দেখতে চাইছো যে প্রোটিনটা ডিএনএ তে বাইন্ড করছে কিনা, ওটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হচ্ছে কিনা। তাহলে ড্যাপি স্টেন আর ওয়াইএপি আর ফ্লুরোসেন্স স্টেন, দুটোকে এক জায়গায় যদি আমি দেখতে পাই ওভারল্যাপিং, তাহলে আমার প্রোটিনটা ডিএনএ তে বাইন্ড করেছে। কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমি সেম ফিল্টার কিউব রাখতে পারবো না, কারণ ড্যাপির এক্সাইটেশন ওয়েভলেংথ, এমিশন ওয়েভলেংথ, এবং ওয়াইএফপির এক্সাইটেশন ওয়েভলেংথ এবং এমিশন ওয়েভলেংথ আলাদা। তখন আমরা কি করব? তোমরা বলবে স্যার এতে অসুবিধা কি আছে, বিভিন্ন ফিল্টার কিউব রেখে দিলেই হলো। হ্যাঁ, কোনো সমস্যাই নেই, প্রত্যেকটার জন্য আলাদা এক্সাইটেশন ফিল্টার, আলাদা ডাইক্রোইক মিলার, আলাদা এমিশন ফিল্টার। এতে সমস্যা সেভাবে হতেই পারে, কিন্তু এতে সমস্যাটা এটাই হবে যে, এই জায়গাটা যদি তোমরা ভালো করে পড়ো, এতে সমস্যাটা এটাই হবে যে একটু যদি অ্যালাইনমেন্টের গন্ডগোল হয়ে যায়, এই সেটআপটা দিয়ে আমি একটা ইমেজ করলাম, পরের সেটআপটা যদি একটু অ্যালাইনমেন্টের গন্ডগোল হয়ে যায়, আমরা কিন্তু ইমেজটা একদমই ঠিকঠাক পাবো না। তার জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের ডাইক্রোইক মিরর, যেটাকে আমরা পলিক্রোম্যাটিক মিররও বলছি, সেটাকে আমরা সেম রাখবো, কিন্তু আমরা এক্সাইটেশন ফিল্টারটা আলাদা আর এমিশন ফিল্টারটা আলাদা রাখবো ফর ইচ অফ দা ফ্লুরোফোর। তাহলে এক্সাইটেশন ফিল্টার উইল বি অন আ হুইল, যে হুইলটা ঘুরবে এবং বিভিন্ন এক্সাইটেশন ওয়েভলেংথে এক্সাইটেড হবে, ডিপেন্ড আপন ডিফারেন্ট ফ্লুরোফোর্স, ওয়াইএফপি, ড্যাপি, এটসেট্রা এটসেট্রা। এইভাবে কিন্তু আমরা প্রবলেমটাকে ওভারকাম করতে পারবো। কিন্তু এইভাবেও আমরা প্রবলেমটাকে যখন ওভারকাম করব, তখন কিন্তু আমাদের একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা চেষ্টা করব এমন ফ্লুরোফোর্স দিয়ে, মানে আমাদের যদি মোর দ্যান ওয়ান ফ্লুরোফোর ইউজ করতে হয়, যে কোনো একটা সেলুলার ডায়নামিক্স দেখছি, মোটর প্রোটিন কিভাবে সেলে মুভ করছে দেখছি, মাইক্রোটিবিউলকে আলাদাভাবে স্টেন করেছি, মোটর প্রোটিনকে আলাদাভাবে স্টেন করেছি, এই দুটোর এমিশন ওয়েভলেংথ, যে যে ফ্লুরোফোর গুলো আমরা ইউজ করছি, সেগুলো যেন ওভারল্যাপিং না হয়। দেন অনলি ইফ উই কিপ ওয়ান পলিক্রোম্যাটিক মিরর, ঠিক আছে, একটা পলিক্রোম্যাটিক মিরর, তাহলে তো আর অ্যালাইনমেন্ট চেঞ্জ হওয়ার ব্যাপার নয়, ফিল্টার টিউবটা যে জায়গায় সে জায়গাতেই থাকছে। আলাদা আলাদা ফিল্টার টিউবকে যদি এক জায়গায় আনতে হয়, তখন অ্যালাইনমেন্ট চেঞ্জ হতে পারে। তাহলে ডাইক্রোইক মিররটা ওই জায়গাতেই থাকছে, আর এক্সাইটেশন ফিল্টারটাকে আমরা একটা হুইলের মতো করে ঘোরাচ্ছি। সেম ইজ দ্য কেস উইথ দ্য এমিশন ফিল্টার। এইভাবে কিন্তু আমরা মাল্টিপল ফ্লুরোফোর দিয়েও ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপে ইমেজিং করতে পারি। এইটা তোমরা দেখো, এটা হচ্ছে গিয়ে খুব স্ট্যান্ডার্ড জায়েস অ্যাক্সোস্কোপ 5 ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ উইথ এলইডি ইলুমিনেশন। ঠিক আছে, এখন ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপের ইউজ সেটা তোমরা সবাই জানো, বিভিন্ন ইউজ আছে। সেটা হচ্ছে গিয়ে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ সেলিউলার মলিকিউলার বায়োলজি, এই যে বললাম যে সেলের একটা প্রোটিনের লোকালাইজেশন, সেলিউলার ডায়নামিক্স, মাইক্রোটিবিউল মুভমেন্ট, মোটর প্রোটিন মুভমেন্ট, সবকিছু কিন্তু খুব ইজিলি, মানে লাইভ সেলের মধ্যে কিন্তু আমরা ইমেজ করতে পারবো ইউজিং দিস টেকনিক। এবং মলিকিউলার ডায়াগনোসিসে এর কিন্তু একটা হিউজ রোল আছে, বিশেষ করে ইমিউনোফ্লুরোসেন্স এসে যাওয়ার পর। ওকে, সো দিস ইজ আ স্টেট অফ দ্য আর্ট টেকনিক। হ্যাঁ, অ্যান্ড রিসার্চেও এর ভীষণ বড় ভ্যালু আছে, বিভিন্ন সেলিউলার প্রসেসেস, বায়োকেমিক্যাল প্রসেসেস বোঝার জন্য। সো দ্যাট ইজ অল। আর টাইম নেই, 1 মিনিট মাত্র টাইম আছে। আমি সেকেন্ড একটা ভিডিওতে আসছি, 2 মিনিটের মধ্যে লিংক দিচ্ছি, তাতে কোয়েশ্চেন আনসার্স গুলো ক্লিয়ার করবো। সো হিয়ার উই এন্ড ফর দিস পার্টিকুলার ভিডিও।